যে আলোচনাটা করতে চাই, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ফিউচার ক্রিকেটের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ, এবং সেই ডিসকাশনটা হচ্ছে ক্যাপ্টেন্সি রিলেটেড। টি-20 ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন উঠেছে। নাজমুল হোসেন শান্ত টি-20 ক্যাপ্টেন হিসেবে থাকতে চান না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান মোটামুটি সেটা বলেও দিয়েছেন। নতুন ক্যাপ্টেন কে হচ্ছেন সেই আলোচনা যখন চারদিকে, তখন কয়েকটা বিষয় সামনে আসে। সেটা হচ্ছে, যেই ক্যাপ্টেন হোক না কেন, ক্যাপ্টেনের উপর ডিপেন্ড করে একটা দলের সাফল্য বা সফলতা। মাশরাফি বিন মুর্তজা, আলোচনা সমালোচনা রাজনীতি এমপিত্ব সবকিছু বাদ দিলে শুধু ক্যাপ্টেন মাশরাফি কতটা ইনফ্লুয়েন্সিয়াল ছিলেন, বাংলাদেশ দলে কতটা ম্যাজিক ইনভলভ হয়েছিল মাশরাফির ক্যাপ্টেন্সির ছোঁয়ায়, সেটা নিয়ে আসলে আমার খুব বেশি এক্সপ্লেনেশনের দরকার নেই। তামিম ইকবাল খান, বাংলাদেশ যখন আইসিসি সুপার লিগে খেলছিল, ওই কোয়ালিফায়ারে বাংলাদেশের যে শক্ত মজবুত অবস্থান ছিল, তামিমের ক্যাপ্টেন্সির একটা বিগ রোল ছিল। টি-20 ক্যাপ্টেন্সি নাজমুল হোসেন শান্ত ছেড়ে দিচ্ছেন, ছেড়ে দিয়েছেনই আমরা বলতে পারি। বাংলাদেশের সামনে টি-20-তে এশিয়া কাপ খেলতে হবে, টি-20 ফরম্যাটের সামনে বিশ্বকাপ রয়েছে ভারতে, যেটা অনুষ্ঠিত হবে, অনেকগুলো টি-20 সিরিজ রয়েছে বাইল্যাটারাল। কিন্তু ক্যাপ্টেন হিসেবে আমার যখন সামনে ওয়ার্ল্ড কাপ, আমার যখন সামনে এশিয়া কাপ, আমার যখন এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই, কিংবা আরো একটা আইসিসি ইভেন্ট, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের চয়েসটা অনেকটা, যেখানটায় পারফর্ম করার কথা সেখানটায় নট পারফর্মার কেউ। কেন এই আলোচনা করছি? আলোচনায় দুজন খুব স্ট্রংলি রয়েছেন, একজন হচ্ছেন তাসকিন আহমেদ, আরেকজন হচ্ছেন লিটন কুমার দাস। ফারুক আহমেদের ঝোঁক যেভাবেই হোক, অন্তত লিটন কুমার দাসই যেন বাংলাদেশ টি-20 দলের ক্যাপ্টেন্সির দায়িত্বে যান। ফারুক আহমেদের এই লজিক বা তার এই সিদ্ধান্ত অথবা তার এই পছন্দের পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। বাংলাদেশ লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সিতে অসাধারণ করেছে কিছুদিন আগে, কিন্তু এন্ড অফ দ্য ডে একজন ক্যাপ্টেন শুধুমাত্র ক্যাপ্টেন হিসেবেই কি দলে খেলেন, নাকি আগে তাকে পারফর্মার হতে হয়? মাশরাফি বিন মুর্তজা একটা বিশ্বকাপে খারাপ করার পর এরপরের এক সিরিজ পরেই তাকে রিটায়ারমেন্টে বাধ্য করা হয়েছিল, ফোর্সড রিটায়ারমেন্ট। কেন? ক্যাপ্টেনের ফর্ম নেই, ক্যাপ্টেনের পারফরমেন্স নেই। ডেফিনেটলি 11 জনের খেলা যখন হবে, সেই 11 জনের কিন্তু 11 জনকেই পারফর্ম করে দলে আসতে হবে। ক্যাপ্টেনের যদি পারফরমেন্স না থাকে, আপনি সেই ক্রিকেটারকে দলভুক্ত কি করবেন? সেই প্রশ্ন যখন আসে, আমি একটু লিটন কুমার দাসকে নিয়ে আলোচনা করতে চাই। তার আগে ফারুক আহমেদ কেন লিটনের প্রতি অনেক বেশি আকৃষ্ট, সেই ব্যাপারটাও লজিক দিয়ে, যুক্তি দিয়ে, তার বক্তব্য দিয়ে বোঝানো রয়েছে। খেয়াল করে দেখবেন যে আজকে যখন ফারুক আহমেদকে প্রশ্ন করা হয়েছিল যে টি-20 ক্যাপ্টেন্সি নিয়ে, টি-20 ক্যাপ্টেন কে হচ্ছেন, সেখানটায় তিনি জানিয়েছেন যে আমরা সিদ্ধান্ত নেব, খুব শিগগিরই জানা যাবে কে অধিনায়ক হচ্ছেন। ইতোমধ্যে দু একজন টি-20 অধিনায়কত্ব করেছেন যারা এখনো দলের বাইরে নয়, এরকম কাউকে আমরা চেষ্টা করব। লাস্ট দুই লাইন, ইতোমধ্যে টি-20 ক্যাপ্টেন্সি করেছেন যারা এখনো দলের বাইরে নয়, এরকম কাউকে আমরা চেষ্টা করব। তাহলে ইতোমধ্যেই টি-20 ক্যাপ্টেন্সি যারা করেছেন, সাকিব আল হাসান 2023 সালে ক্যাপ্টেন্সি ছেড়ে দেবার পর নাজমুল হোসেন শান্ত ছিলেন ক্যাপ্টেন, এবং নাজমুল শান্তর যে সময়টা, সেই সময়ে অন্য কেউ, নাজমুল শান্ত তো এখন ক্যাপ্টেন্সি ছেড়ে দিচ্ছেন টি-20, ইতোমধ্যে কয়েকজন হচ্ছে ক্যাপ্টেন্সি করেছে, এটা একটা বলার চেষ্টা করেছে, সেই মানুষ একজনই, লিটন কুমার দাস। সো লিটন কুমার দাসই হচ্ছে আলটিমেটলি ফারুক আহমেদের চয়েস। ফারুক আহমেদ যদি লিটন কুমার দাসকে ক্যাপ্টেন হিসেবে পছন্দ করেন, আমার প্রশ্নের জায়গা যে ক্যাপ্টেনের পারফরমেন্সটা কোথায়? লাস্ট যে টি-20 সিরিজ, সেখানটায় সবশেষে 3টা ইনিংস, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 3, আর একটা 14, ধরেন সেটা তার খারাপ গেছে। 2024 সালে লিটন কুমার দাসের পারফরমেন্স যদি আমি অ্যানালিসিস করি, তাহলে তিনি 100 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন টি-20-তে। আই এম রিপিটিং, টি-20-তে তার স্ট্রাইক রেট 100, এভারেজ ভয়ঙ্কর 16, 20টা ইনিংস খেলেছেন। এটা কিন্তু একটা দুইটা 10টা 5টা না, রান করেছেন 309। ধরুন লিটন কুমার দাস আমার ফিউচার টি-20 ক্যাপ্টেন, যিনি মোটামুটি একটা বছর তো থাকবেন, নাকি আপনি 2 মাস পরে সরাই দিবেন? সেটা তো করবেন না। তিনি এসে এই ফর্মটাকে কন্টিনিউ করলেন। 2024-এর 20টা ইনিংসে তিনি যেভাবে 100 স্ট্রাইক রেটে 16 এভারেজে রান করেছেন, 2025-এ দায়িত্ব দেবার পর 25-26-এর ওয়ার্ল্ড কাপ পর্যন্ত তিনি যদি একই রকম পারফরমেন্স করেন, লিটন কুমার দাস শুধুমাত্র কি ক্যাপ্টেন্সির জন্য দলে থাকবেন? শুধুমাত্র লিটন কুমার দাসকে কি ক্যাপ্টেন্সির জন্য দলে রাখা সম্ভব হবে? যদি সম্ভব না হয়, যদি নন পারফর্মার, আন্ডার পারফর্মার তিনি হন, তাহলে লিটন কুমার দাসের প্রতি ঝোঁকটা কেন? এটা খুবই বেসিক কোয়েশ্চেন। খেয়াল করে দেখবেন, আমি যদি 2024-এরই তাসকিন আহমেদের 20টা বোলিং ইনিংসের কথা বলি, লিটন দাসের 20টা ব্যাটিং ইনিংসের কথা বলেছি,
যেখানটায় তিনি 16 ওভারে 100 স্ট্রাইক রেটে, 100 স্ট্রাইক রেট মানে ভয়ঙ্কর খারাপ ব্যাট করেছেন। তাসকিন আহমেদের 20 বোলিং ইনিংসে টোটাল নাম্বার অফ উইকেট হচ্ছে 33টা। বাংলাদেশের যে বোলাররা এই মুহূর্তে ওই সময়টায় বল করেছেন হাইয়েস্ট। একজন ক্রিকেটার তিনি 2024-এর 20টা বোলিং ইনিংসে 33 উইকেট নিয়েছেন। প্রত্যেক ইনিংসে তার উইকেট নেবার সংখ্যা অলমোস্ট 2। টি20-তে ইউ আর গেটিং অনলি 4 ওভার্স টু বোল। সবশেষ বিপিএল এর হাইয়েস্ট উইকেট টেকার তিনি ছিলেন। সবশেষ বিপিএল এ এক ইনিংসে বেস্ট বোলিং ফিগার তার ছিল 19 রানে 7 উইকেট, যেটা ওয়ার্ল্ডে থার্ড বেস্ট। সবশেষ বিপিএল এর সেরা বোলার, এবং শেষের দিকে যখন রাজশাহীর ক্যাপ্টেন ছিলেন, ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল হিসেবে তাসকিন আহমেদকে যে অনেকেই মোটামুটি একটা লেভেলিং করার চেষ্টা করে যে তাকে আসলে গোনার মধ্যে ধরা হবে না বা তার মধ্যে সেই ব্যাপারটা নেই টাইপের একটা ব্যাপার সেপার, সেটাও প্রুভ করে দিয়েছে। একটা সময় দুর্বার রাজশাহী সত্যি সত্যি দুর্বার হয়ে উঠেছিল উইদাউট দ্য ফরেন ক্রিকেটার্স। একটা সময় মনে করা হচ্ছিল যে তারা টপ 4-এ চলে যেতে পারে, কোয়ালিফায়ারে চলে যেতে পারে, শেষ পর্যন্ত যায়নি। নো ম্যাটার হোয়াট, বাট তাসকিন আহমেদ ক্যাপ্টেন হিসেবে নিজেকে প্রুভ করেছেন একটা ভাঙা দল নিয়ে। তাসকিন আহমেদ পারফর্মার হিসেবে ঘরোয়া ক্রিকেটে, ডোমেস্টিক ক্রিকেটে তো প্রুভ করেছেন। তাসকিন আহমেদ ইন্টারন্যাশনাল ক্রিকেটে গত 1 বছরে তো প্রুভ করেছেন। আপনি তাকে কোনোভাবেই বিবেচনায় নিচ্ছেন না। যেই ক্রিকেটার নাজমুল শান্তর ক্যাপ্টেন্সি রিপ্লেসমেন্টে একটা টুরে গিয়ে ভালো করেছে, কিন্তু সেই টুরে গিয়েও তিনি 0, 3 and 14 রানস আউট হয়ে গেছেন। সবশেষ 20 ইনিংসে যার স্ট্রাইক রেট হচ্ছে অনলি 100, এভারেজ হচ্ছে 16, তার জায়গা দলে আছে কিনা সেটা নিয়েই মোটামুটি একটা বড় ডিবেট হতে পারে। তাকে ক্যাপ্টেন হিসেবে চুজ করা হচ্ছে। ইতিমধ্যে 2-1টা সিরিজে ক্যাপ্টেন্সি করেছে এই ক্যাটাগরিতে। এটা কি কোনোভাবে যৌক্তিক? এটা কোনোভাবে লজিক্যাল? আমি হয়তো ফারুক আহমেদের পছন্দ করি না, অনেকে অনেকভাবে ট্যাগিং করতে পারেন, বাট এন্ড অফ দ্য ডে আপনি দলে থাকবেন কিনা সেটাই যখন প্রশ্নবিদ্ধ, আপনি ওরকম একজন ক্রিকেটারকে ক্যাপ্টেন হিসেবে চুজ করছেন। রেস্ট অফ দ্য ইয়ার্সে যতদিন তিনি ক্যাপ্টেন থাকবেন, ধরে নিলাম 1 বছরের জন্য 2026-এর বিশ্বকাপ পর্যন্ত তিনি থাকলেন, এশিয়া কাপে খারাপ করলেন, বাইলেটারে খারাপ করলেন, বিশ্বকাপে খারাপ করলেন, আপনি কি তাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিবেন? বাংলাদেশে কি এই সংস্কৃতি রয়েছে যে একজন ক্যাপ্টেন সে হচ্ছে খারাপ করলে তাকে সরিয়ে দিয়ে অন্য কাউকে 11-এ জায়গা দিব? বাংলাদেশের ইতিহাসে কখনো হয়েছে? নিশ্চয়ই হয়নি, নিশ্চয়ই হবে না। শুধুমাত্র কিছু কিছু ব্যাপার মাইন্ডসেটের মধ্যে ঢুকিয়ে যে আমি এটা করবই, এটা করতেই হবে, অন্য যে যাই বলুক, এভাবে আসলে ন্যাশনাল টিম পরিচালনা করা, ন্যাশনাল টিম পরিচালনা ভার কাউকে দেয়া কোনোভাবেই যৌক্তিক না। মনে রাখতে হবে 2023 বিশ্বকাপে তাসকিনকে ডেপুটি বানানো হয়েছিল, ভাইস ক্যাপ্টেন বানানো হয়েছিল 2024 ওয়ার্ল্ড কাপে, সরি, এবং সেই পার্টিকুলার বিশ্বকাপের ভাইস ক্যাপ্টেনকে আপনারা ক্যাপ্টেন হিসেবে কোথাও বিবেচনা করলেন না, ডিসপাইট পারফর্মিং মেনি সিরিজ টুর্নামেন্টস। এটা কি কোনোভাবে গ্রহণযোগ্য হয় কিনা? শুধুমাত্র আপনার পছন্দের গুড লিস্টের ক্রিকেটার না বলে। আজকের যে বক্তব্য, আজকে যেভাবে এই ব্যাপারটাকে এক্সপ্লেইন করা হয়েছে, সেটা যদি আমি আরো বলি, যে কি বলা হলো, আমরা সিদ্ধান্ত নিব, খুব শিগগিরই জানা যাবে কে অধিনায়ক হচ্ছেন। ইতোমধ্যে 2-1 টি20-র অধিনায়কত্ব করেছেন যারা এখনো দলের বাইরে না, মানে ন্যাশনাল টিমের বাইরে না। লিটন কুমার দাসের কথাই বলা হচ্ছে। এরকম কাউকে আমরা চেষ্টা করব। 2023-এর পর থেকে নাজমুল শান্ত যখন থেকে ক্যাপ্টেন হয়েছেন, লিটন ছাড়া কেউই ক্যাপ্টেন্সি করে নাই। এটা যদি হয় বাস্তবতা, ফারুক আহমেদ ইজ গোয়িং ফর লিটন কুমার দাস, and it could be a very worst decision.